ফিলিস্তিনের গাজা উপত্যকার শুধুমাত্র একটি ভবনের ধ্বংসস্তূপ থেকেই প্রায় অর্ধশত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নিহতদের এক আত্মীয় জানায়, ইসরায়েলি সেনাদের বোমা বর্ষণে বাড়িটি ধ্বংস হয়ে যায়। বাড়ির ভেতর যারা ছিলেন তারা সবাই চাপা পড়ে মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও আত্মীয় স্বজনের মরদেহ মিলবে বলে ধারণা করছেন তারা। 2 বছরের বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, যে হামলায় এখন পর্যন্ত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 1.25 লাখ মানুষ। অস্ট্রেলিয়ার সিডনি বন্ডাই সমুদ্র সৈকতে গুলির ঘটনায় নিহত বন্দুকধারী সাজিদ আকরাম ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। তবে ভারতে থাকা পরিবারের সঙ্গে তার খুব বেশি যোগাযোগ ছিল না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তেলেঙ্গানা রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তার উগ্র মানসিকতা কিংবা কর্মকাণ্ড সম্পর্কে পরিবারের সদস্যদের কোনো ধারণা নেই বলে জানিয়েছেন। কি পরিস্থিতিতে তিনি উগ্রবাদে জড়িয়ে গেছেন সেই সম্পর্কেও তারা কিছুই জানেন না। বিবৃতিতে তেলেঙ্গানা পুলিশ বলেছে, 1998 সালে অস্ট্রেলিয়ায় অভিবাসনের পর সাজিদ আকরাম মোট 6 বার ভারতে গিয়েছিলেন। পারিবারিক প্রয়োজনে তিনি অস্ট্রেলিয়া থেকে ভারত সফর করেন। বিবৃতিতে বলা হয়, ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক নথি কিংবা অভিযোগের রেকর্ড ছিল না। 3 মাসের সন্তানকে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে 9.5 বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। স্থানীয় সময় সোমবার ওল্ড ব্রেইলির বিচারক মার্ক লুকক্রফট এই রায় দেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, 2024 সালের জুলাই মাসে 3 মাসের কন্যা সন্তানকে তার কয়েক দফা ঝাঁকি দেয় আসামি। এতে শিশুটির মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগে, পা ভেঙে যায় ও পাঁজরের হাড় ভেঙে যায়। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 2 সপ্তাহ পরে বাচ্চাটি মারা যায়। এই ঘটনায় শিশুটির বাবা বিচারের দাবি জানান। আদালত সবকিছু খতিয়ে দেখে শিশুটির মৃত্যুর জন্য মায়ের নির্যাতনের প্রমাণ পান। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিপুল ক্ষতিপূরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক একটি দাবি কমিশন চালুর উদ্যোগ নিয়েছে ইউরোপ। এই লক্ষ্যে মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা জড়ো হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল ক্ষতিপূরণের গুরুত্ব তুলে ধরে বলেন, জবাবদিহিতা ছাড়া কোনো সংঘাতের পূর্ণ সমাধান সম্ভব নয়। এই জবাবদিহিতার একটি অংশ হলো ক্ষতিপূরণ দেওয়া। আজ যে দাবি কমিশন গঠন করা হলো এবং এই বিষয়ে একটি চুক্তি হলো, এটি একটি বড় পদক্ষেপ। নেদারল্যান্ডস ভিত্তিক এই কমিশন ক্ষতিপূরণের দাবি যাচাই ও অনুমোদন করবে। তবে অনুমোদিত ক্ষতিপূরণের অর্থ কিভাবে পরিশোধ করা হবে সেই বিষয়ে এখনো বিস্তারিত সিদ্ধান্ত হয়নি। যুক্তরাজ্যের শতাব্দী পুরনো সম্প্রচার মাধ্যম বিবিসির ঐতিহ্য ভেঙে বিজ্ঞাপন দেখানো শুরু করতে পারে কিংবা সাবস্ক্রিপশনের ভিত্তিতে দর্শকদের কাছে সহজলভ্য হতে পারে। কারণ যুক্তরাজ্য সরকার বিবিসির তহবিল কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে, যেখানে সার্বজনীন লাইসেন্স ফি ব্যবস্থা সংস্কার করে বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন মডেল চালু করার প্রস্তাব আলোচনা করা হচ্ছে। বিবিসির তহবিল ব্যবস্থা বছরের পর বছর ধরে জাতীয় বিতর্কের বিষয় হয়ে আছে এবং এটি নিয়ে অসন্তোষ আছে। কারণ বিবিসির এই লাইসেন্স ফি হলো যুক্তরাজ্যের টিভি দেখানোর জন্য একটি বাধ্যতামূলক ফি। লাইসেন্স ফি এরই মধ্যে বাধ্যবাধকতা ও এর পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এর আওতা কমছে এবং এটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিবিসির তহবিলের জন্য প্রতি বছর ব্রিটিশ নাগরিকরা 159 পাউন্ড করে আর্থিক ফি দিয়ে থাকেন। সংখ্যাটি সরকার নির্ধারণ করে দিলেও দেশটির বিভিন্ন পরিবার এগুলো পরিশোধ করে থাকে। উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পড়ে শোনানো হয়। এই সময় হাই কমিশনার তার বক্তব্যে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি বিজয় দিবসকে বাংলার মানুষের সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করেন। যথাযোগ্য মর্যাদায় জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এরপর জেদ্দা কনসুলেটের অস্থায়ী স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেদ্দা কনসুলেটের কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দ।
কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনে মেড ইন বাংলাদেশ এক্সপোর উদ্বোধন হয়েছে। বাংলাদেশ সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের সময় এই এক্সপোর উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, চিত্রনায়ক ওমর সানি, রিচি সুলাইমান ও তনজিম তিশা সহ আরও অনেকে। এই সময় বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ সৌদি ব্যবসায়ীদের সাথে প্রবাসী উদ্যোক্তাদের সম্পর্ক বাড়াবে, যা আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে। পরে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ভালো আছেন, এই তথ্য দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। সুচির মৃত্যু হলে পরিবার জানতেও পারবে না। ছেলের এমন মন্তব্যের পর এই তথ্য দিল সরকার। মঙ্গলবার জান্তার এক বিবৃতিতে বলা হয়, আটক সাবেক নেত্রী অং সান সুচি সুস্থ আছেন। এর আগে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সুচির ছেলে কিম আরিস বলেছিলেন, 80 বছর বয়সী মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি খুব কম তথ্য পাচ্ছেন এবং আশঙ্কা করছেন তিনি হয়তো জানতেই পারবেন না তার মা কবে মারা গেলেন। রয়টার্সকে তিনি বলেছেন, তার মায়ের সঙ্গে তিনি বছরের পর বছর ধরে যোগাযোগ করতে পারছেন না। সাক্ষাৎকারে কিম আরিস তার মায়ের বিভিন্ন ধরনের অসুস্থতা রয়েছে, 2 বছরেরও বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি, তার আইনজীবীদের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি। পরিবার তো দূর, বলেন তার আশঙ্কা সুচি এরই মধ্যে মারা গেছেন। ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জেরে পদত্যাগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে। এছাড়া রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। গত 13 ডিসেম্বর গোট ট্যুরে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আসেন লিওনেল মেসি, কিন্তু টিকিট কিনেও তাকে দেখতে না পারার বিশৃঙ্খলা তৈরি হয়। সেদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এই ঘটনায় তদন্তে মমতা ব্যানার্জি এক কমিটি গঠন করেছেন। সেই কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।